এবারে চিহ্নিত করে কয়েকজনের যেটা বলে মানে এনফোর্সমেন্ট অ্যাকশন আর কি, মানে একজনকে তো কম্পালসারি রিটায়ারমেন্টেরও আপনার অনুমোদনের জন্য আমরা মানে অনুমোদন পেয়ে গেছি। মানে 3 বার ম্যাডাম ওর বিরুদ্ধে ডিপি হয়েছে এবং বারবার করে সে কিন্তু ভুল করেই যাচ্ছে আর কি। ভুল করছে না, ইচ্ছা করে টাকা কামাচ্ছে। তাদের বিরুদ্ধে এফআইআর কেন হবে না? হয়েছে তাদের অ্যারেস্ট করাও, ম্যাডাম। অ্যারেস্ট করে পুলিশ অ্যাকশন নিক, তবে তো হবে। সেটা হচ্ছে ম্যাডাম, এবং আমরা প্রায় 50 জনের এমন ডিপির একটা তালিকা তৈরি করেছি, সেটাও খুব দ্রুত যাতে ডিপি শেষ করে দিয়ে তাদের পানিশমেন্ট দিয়ে দেওয়া যায় সে কাজটাও চলছে। আপনার মেসেজটা খুব স্ট্রংলি গিয়েছে যে এইসব মানে কন্ট্রোলে আনতে হবে, চলবে না আর কি। ইল্লিগাল জমিয়ার যদি কেউ দিয়েছে, আর একটা বলি স্যান্ড পলিসি, মাইনিং পলিসি, কোল পলিসি, আর জয়গাঁও তো তোমরা জানো যে অনেক ডলোমাইটও আছে, যেটা পড়ে আমাদের জয়ন্তী নদীটা বন্ধ হয়ে যায়। সেখানে যদি আমি অফিসিয়ালি টেন্ডার করি, তাহলে লিগাল টেন্ডার করে দিই, তাহলে তো অনেক টাকা আসে গভর্নমেন্টে, এবং জায়গাটাও লিগাল হয়ে যায়, অনেক লোক কাজও পায়। ঠিক সেমভাবে মাছের ভেড়ি, প্রচুর মাছের ভেড়ি আছে, সেই মাছের ভেড়িগুলো কেউ কেউ করে খাচ্ছে। আমি 1 বছর ধরে বলছি এটা। মাছের ভেড়িগুলো, অনেকগুলো ফিশারিজ ডিপার্টমেন্টেরও ভেড়ি আছে, সেই ভেড়িগুলো একত্রিতভাবে ল্যান্ড ডিপার্টমেন্ট একটা পলিসি করবে এবং করে অফিসিয়ালি টেন্ডার করে লিগালি অর্ডার দেবে যে কে চালাবে আর কে চালাবে না, এবং তার জন্য গভর্নমেন্টের কাছে টাকা আসবে। ম্যাডাম, মাছের ভেড়ির ক্ষেত্রে বলি, আপনি একটা কমিটি অফ মিনিস্টার্স তৈরি করে দিয়েছিলেন। তো আমরা বিগত মানে 15 দিন আগেই একটা বড় মিটিং করেছি, সেখানে সমস্ত সিদ্ধান্ত আপনি যেগুলি বলেছেন যে একটা সেন্ট্রাল পোর্টাল তৈরি হবে, ফিশারিজ ডিপার্টমেন্ট তৈরি করবে, যেহেতু ফিশারিজ সম্পর্কে জ্ঞান তাদের সবচেয়ে বেশি, আর জেলা স্তরে এই কমিটি এই সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে সমস্ত নিলাম ইত্যাদি করবে, যাতে সমস্ত তথ্য ইত্যাদি ট্রান্সপারেন্টলি একটা জায়গা থেকে আমরা পর্যবেক্ষণ করতে পারি। সেটা হচ্ছে ফিশারিজের ক্ষেত্রে। আর এর আগে যে আপনি কথা বললেন অ্যাবাউট ল্যান্ড ইত্যাদি ম্যাডাম, ওটাও বলছি যে সেখানেও আমাদের নজর খুব স্ট্রং রয়েছে, এবং যে যে জায়গাতে আমরা মনে করি রেভিনিউ আমাদের লস হতে পারে, লিক হতে পারে, আপনি স্পেসিফিক জিজ্ঞাসা করলেন ওই নদী কাটা মাটি ইত্যাদি। বন্দনা ম্যাডামের সঙ্গে আমার মিটিং হয়েছে ম্যাডাম লাস্ট উইক, এবং আমরা ওদের সঙ্গে তথ্য বিনিময় করেছি যে আমি কোন কোন খাতে কি কি টাকা পাই, ল্যান্ড রেভিনিউ যেটা আমরা বলি, এবং তারা বিগত 2 বছরে এই যে কর্পোরেশন ম্যাডাম পুরো 5 হেক্টরের উপর যে সমস্ত এই নিলাম করার যে দায়িত্বটা পেল, এই পুরো ডেটা ম্যাডাম ম্যাচ হয়ে গিয়েছে, এবং আমরা চিফ সেক্রেটারিকেও জানিয়েছি আমরা কোন কোন জায়গায় এখন প্লাগ করতে চাইছি। 2-3টে জিনিস মানে বেরিয়ে এসছে। যেমন বলি, ধরুন ম্যাডাম, কর্পোরেশন টেন্ডার ডেকে দিয়েছে, খুব সাইন্টিফিক্যালি কাজ হচ্ছে সবার তদারকিতে ইত্যাদি, কিন্তু মাঝে যে 4-5 মাসখানা প্রায় নদী কাটা বন্ধ করে দিই প্রাকৃতিক কারণের জন্য, তখন ওই সিলভার স্ট্যান্ডটাকে স্ট্যাক করা হয়। ওই স্ট্যাক থেকে এখনো কিছু কিছু লিকেজের ঘটনা ঘটছে, এবং ডিএলএলআরও আমাদের জানিয়েছেন। বীরভূমে বেশি হচ্ছে। হ্যাঁ, 3-4টে জেলা আছে ম্যাডাম, বীরভূম ওর মধ্যে পড়ে। এটা কিভাবে প্লাগ করা যায় প্রযুক্তিকে ইউজ করে, কি কিউআর কোড, কি স্যাটেলাইট ম্যাপিং ইত্যাদি, এটা গত এই বন্দনার সঙ্গে ম্যাডাম ডিটেল আলোচনা হয়েছে। ভিভু গোয়েলও তাতে পার্টিসিপেট করছে। আমরা একটা ব্লুপ্রিন্ট বানিয়ে চিফ সেক্রেটারিকে দেব যে এই পয়েন্টে আমাদের ল্যান্ড রেভিনিউ আরো বাড়বে। রেশমি নেই আজকের মিটিং এ? রেশমি, তুমি বিবেকের সাথে বসছো না কেন এটা নিয়ে? হ্যাঁ ম্যাম, আমরা আলোচনা করেছি, এবং আমরা এই যে ক্লিয়ারেন্সেস গুলো সব এক্সপেডিট করছি, গান্ধীও জানে, আমরা সব এক্সপেডিট করে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো স্ট্রিমলাইন করে দিচ্ছি। পেরিয়ে যাচ্ছে, আমাদের এখানে ফেস্টিভ্যাল এত বেশি, বাই ইলেকশন আসলেই বলবে 30 জন অফিসার পাঠাও, অন্য স্টেটে ইলেকশন হলেই বলবে 40 জন পাঠাও, তারপরে নিজেদের স্টেটে ইলেকশন আছে, এমএলএ ইলেকশন, এমপি ইলেকশন, বাই ইলেকশন, এই করতে করতেই আমাদের অর্ধেক দিন হয়ে যায়। কাজ করার সময় থাকে আমাদের হাতে খুব কম। পলিসি যখন ঠিক হয়ে গেছে তখন তোমরা দুজনে মিলে বসে, তুমি আর বিবেক বসে কেন এটাকে সেটেল করছো না? হ্যাঁ ম্যাম, আমার মনে হয় বিবেক, তুমি নন্দিনী রেশমিকে ডেকে নাও, সিএসও থাকবে সাথে, থেকে এটাকে ইমিডিয়েট সেটেল করো। ঠিক ম্যাম। আর জয়ন্তীটা আমি বললাম তার কারণ আমি অনেকদিন আগে গেছিলাম, দেখে এসছি, সেই জন্য আমি বললাম।
ওখানকার মানুষগুলো কাজ পেতে পারে। যদি পারমিশন দিলে একটা কথা বলবো। হ্যাঁ, ওই যে গভর্নমেন্টের রেভিনিউ লস হচ্ছে গ্রাম বাংলায়, কোনোটা 20 একর 15 একর সব সরকারি বিল আছে, খাল আছে, কে বা কারা বিএলআরও অনুমতি ছাড়াই কোনো রেভিনিউ আদায় হচ্ছে না। গভর্নমেন্টের বিরাট রেভিনিউ লস হচ্ছে, তারা কেউ দখল করছে। আর বিএলআর কাছে গেলে বললাম যে আপনি ফ্লেক্স টাঙিয়ে দিন, যেটা সরকারি বিল, সরকারি নয়নজলি, সরকারি ডোবা কি সরকারি খাল, এটি সরকারের বহু আয় লস হচ্ছে। এটা যদি দয়া করে একবার দেখেন আমার ভালো হয়। বর্ধমানের ডিএম কে আছেন? ম্যাম নমস্কার। ম্যাম আয়েশা ম্যাম, আমাদের এখানে লাস্ট কয়েক বছরের টেন্ডার হয়নি, আমরা অলরেডি এগুলো সার্ভেতে দিয়েছি ম্যাডাম। আমরা শীঘ্রই সার্ভে করতে টেন্ডারে যাচ্ছি ম্যাম। খাল, বিল, পুকুর, হ্যাঁ ম্যাম। বালি, স্যান্ড, মাটি, খাল বিল বোঝো তো? হ্যাঁ ম্যাম। গেছিল, ভালো করে ফিল্ড সার্ভে করে ধরে নাও। হ্যাঁ হ্যাঁ এবং গভর্নমেন্ট পাবে। বিএলআরও যদি নেগলিজেন্স করে লিস্ট আমাদের পাঠাবে, আমরা চেঞ্জ করে দেবো। হ্যাঁ ম্যাম। বিএলআরও কাজটা তো বিএলআরওকে করতে হবে। হ্যাঁ ম্যাম। গভর্নমেন্ট রেভিনিউ যাতে লস না হয় সেটা নজর রাখবে। হ্যাঁ ম্যাম, সেটাই করছি ম্যাম। আমি বীরভূমের ডিএম কে ডাকছি বিধান। তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে, হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? ম্যাডাম আমরা দেউচা পাঁচমিতেও কেউ কি করছে তোমাকে আর বলছি না, তুমি জানো, আমিও জানি, সিএমও জানে সবটা, এই সিএসও জানে সবটা। কার ইঙ্গিতে, কার অর্ডারে এসব হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম, এখন কিন্তু আমরা ততটা খুশি নই। যেখানে লিকেজ হচ্ছে, আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। যখন তোমরা 5 মিনিট 5 মিনিট জমি নিলে, খাপছাড়া কেন নিয়েছো? কেন কন্টিগুইটিটা দেখে নাওনি? উৎপাদনের আগে মনে রাখতে হবে কন্টিগুইটি ইজ এ মেন ফ্যাক্টর। আর ওখানে যেন যারা বঞ্চিত হয়েছে বিকজ একটা গ্রাম থেকে নিয়েছো, একটা গ্রাম থেকে নাওনি, বাদ পড়েছে, তারা ভাবছে তাহলে আমরা পাবো না। কন্টিগুইটি মেনটেন করো, এবং যে কমিটি তোমাদের প্রথম থেকে হেল্প করতো তাদের নিয়ে সিএস যে ভাবে বলবে সেইভাবে কাজটা করো। এটা কোনো নেতার কথায় কাজ হবে না। আমার হবে না। গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করব না। বীরভূমে কিন্তু আমাদের নেতাদের কথা এটা হচ্ছে না। সরি, আমি বলতে বাধ্য হচ্ছি, ওখান থেকে সমস্ত বিজেপি ফান্ডে টাকা যাচ্ছে। আমি চাই না কোনো পলিটিক্যাল ফান্ডে যাক। তৃণমূলেরও যাওয়ার দরকার নেই, বিজেপিরও যাওয়ার দরকার নেই, সিপিএমেরও যাওয়ার দরকার নেই। মানুষের কাজ মানুষ পাবে। তুমি সেখানে তোমার দায়িত্ব অস্বীকার করতে পারো না। ইউ আর দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড ইউর এসপি। কিছু আইসিও যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। কি করছে দুবরাজপুরের আইসি, শিউরির আইসি, মোহাম্মদ বাজারের আইসি? তোমরা কি ভাবো যে আমার নলেজে কিছু নেই? আমি এখান থেকে বসে সব খবর রাখি। কাজে আমার হাত থেকে মানুষের জন্য কাজ না করলে আমি কিন্তু তাকে রেয়াত করি না। ভালো করে দেখে নাও, আমি তোমার 7 দিন টাইম দিলাম। সিএসকে পাঠাচ্ছি আমি। আপনার অনুমতি নিয়ে দেউচা মাছ আমি হেলথ ডিপার্টমেন্টকে ডাকবো। চন্দ্রিমা, বলো তো হেলথের ব্যাপারে তোমার কি অভিমত? দিদি, এমনি তো হেলথ ডিপার্টমেন্টে আপনার যা আপনি নির্দেশ দেন সেগুলো ইনফ্রাস্ট্রাকচার লেভেলে সেগুলো খুব ভালোই সেটাকে
ইমপ্লিমেন্ট করতে করে, কিন্তু ইন্টারনালি যেখানে সব বসে আছে যারা তারা সবসময় যে সব কাজ সঠিকভাবে করে, তারা মানে নিচের স্তর থেকে নিয়ে বলছি আমি, সেটাকে আরো একটু কন্ট্রোলের মধ্যে রাখা। আর মেডিকেল সার্ভিস কর্পোরেশন, সেখানেও কিন্তু আরো তারাই তো বেশিরভাগ এইগুলো করে, মানে যেগুলো আপনি ইনফ্রাস্ট্রাকচারাল যেগুলো করে সেটাকেও আরো স্ট্রং করা। আমি আছি। তুমি তোমার পছন্দ মতো লোক নাও যারা তোমার হেল্প করবে, এটা অফিসার নাও। আপনি নির্দেশ দিলে সেটাই করবো না, তুমি রিসাপেল করো। ঠিক আছে। মেডিকেলে রেফারেল এখনো কেন হচ্ছে? ম্যাডাম, মেডিকেলে আগে 7% মতো রেফারেল ছিল, এখন অনেক কমে 3%-এর কাছে। 3% কেন হবে ম্যাডাম? আমরা 3% যারা করছে তাদের বলো বাড়িতে ঘুমোতে। ইয়েস ম্যাডাম। বলো কাজ করতে হবে না, ঘুমোন আপনি। ইয়েস ম্যাডাম। পারফরমেন্স রিভিউ করো। ইয়েস ম্যাডাম। সেন্ট্রাল গভর্নমেন্ট 47 জনকে তাড়িয়ে দিয়েছে, দেখেছো তো? Yes, আমরা madam. কাউকে তাড়াই না বলে এটা নয় যে আমরা নজর রাখছি না। ম্যাডাম, আপনি ডিটেল আমরা কিন্তু ভুয়ো চিকিৎসা করেছে যারা ইয়েস ম্যাডাম। স্বাস্থ্য সাথীতে, ইয়েস ম্যাডাম। কি অ্যাকশন নিয়েছো? ম্যাডাম অলরেডি একজন তো আমি শুনেছি একটা অপারেশন 3 হসপিটালে দেখিয়েছে। ইয়েস ম্যাডাম, আমরা অলরেডি শোকজ করে ডিসিপ্লিনারি প্রসিডিংস গুলো করা হচ্ছে কয়েকটা লোকের, কিন্তু নামগুলো তো আমাদের জানাবে, লেট দ্য পিপল শুড নো। ইয়েস ম্যাডাম। 3টে কেস দেখিয়েছে, একটা অ্যাপেন্ডিক্স অপারেশন করেছে 3 জায়গায়, একই সময়ে, একই নামে, একই দিনে। ইয়েস ম্যাডাম, আমরা কয়েকটা কেসগুলো ধরেছি, কয়েকটা নার্সিং হোম বন্ধ হয়েছে, কয়েকটা ডক্টরদের এগেইনস্টে ম্যাডাম অ্যাকশন হয়েছে। আমি ডিটেল লিস্টটা পাঠাচ্ছি ম্যাডাম। আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টারগুলো আছে, ইয়েস ম্যাডাম, মেডিকেল কলেজগুলো আছে, সুপার স্পেশালিটি আছে, ইয়েস ম্যাডাম, সুস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, মনিটরিং এর কি স্বাস্থ্য ভবন থেকে কোনো ব্যাপার আছে? না, স্বাস্থ্য ভবনে বসে শুধু গল্প হচ্ছে, গল্প গুঞ্জন, ডাক্তাররা একদিকে, আইএএস অফিসাররা আর একদিকে। না ম্যাডাম, আমরা কিন্তু ম্যাডাম আমরা পুরো স্বাস্থ্য ভবন থেকে সিনিয়র অফিসার্স আর অল ডিপ্লয়েড ইনক্লুডিং মি, আমরা কিন্তু ম্যাডাম যাই, ফিল্ডে যাই, সুস্বাস্থ্য কেন্দ্র থেকে নিয়ে মেডিকেল কলেজ অব্দি প্রত্যেকটি কাজের কিন্তু মনিটর করা হয়। আমাদের খুব সুন্দর একটা কম্পিউটারাইজ সিস্টেম দিও, কোন ডক্টর কত অপারেশন করলো, কত ছানি। আমি ওটা বলছি না, আমি প্রাইমারি লেভেল, প্রাইমারি হেলথ সেন্টার, ইয়েস ম্যাডাম, সেখানে কিন্তু ম্যাডাম স্বাস্থ্য কেন্দ্র, এগুলো কি মনিটরিং করা হয়? ইয়েস ম্যাডাম, ওগুলো সব করা হয়, আরো জোরদার করতে হবে, কিন্তু ম্যাডাম করা হয়। আমরা প্রত্যেকটি সুস্বাস্থ্য কেন্দ্র অব্দি কিন্তু আমাদের কি সিস্টেমে করো একটু জানিয়ে তো, চন্দ্রিমা তুমি দেখে নিয়ে আমায় বলো তো। ইয়েস ম্যাডাম, আমাদের কিন্তু প্রত্যেকটি সুস্বাস্থ্য কেন্দ্রে কোন দিনে কত ফুটফল হলো, কোন রোগী দাওয়া নিল, পুরো তথ্য কিন্তু থাকে, সেটাকে আমরা মনিটর করি। ফিল্ডে গিয়ে মানুষের সাথেও কথা হয়। প্রায় ম্যাডাম সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে, প্রত্যেক সুস্বাস্থ্য কেন্দ্র মোটামুটি আমি একটা তথ্য দিতে পারি, অন অ্যান এভারেজ সুস্বাস্থ্য কেন্দ্র যেটা আমাদের প্রায় 13,000-এর বেশি আছে, সেখানে আমাদের 750-এর কাছাকাছি পেশেন্ট কিন্তু ডায়াবেটিস, হাইপারটেনশন, ফিভার এই দাওয়াগুলো পায়। কেন? ওখানে স্বাস্থ্য ইঙ্গিত, যেটা ম্যাডাম আপনি টেলিমেডিসিন সার্ভিস চালু করেছেন, সেটাও থাকে। ডেইলি প্রায় ম্যাডাম 85,000-এর কাছাকাছি মানুষ শুধু টেলিমেডিসিন থেকে পরিষেবা এখন পাচ্ছে। এটা ভারতবর্ষে। সন্দেশখালীতে যেটা বলে এসছি সেটা প্রসেস করছো তো ম্যাডাম? সন্দেশখালীতে যেটা বলে এসছি, ইয়েস ম্যাডাম, ওটা 30 বেড থেকে 60 বেড করা অলরেডি আমরা প্রসেসগুলো আরম্ভ হয়েছে। ওখানে একটা 60 বেডেড হসপিটাল অ্যালং উইথ দ্য সিজারিয়ান সেকশন করে হসপিটাল যে করাবে সেটা করা হচ্ছে ম্যাডাম। অপারেশন থিয়েটার সহ। অপারেশন থিয়েটার সাথে ওখানে আমাদের সিজারিয়ান সেকশন, মানে এই যেটা কমপ্লিকেটেড ডেলিভারি, যেহেতু দ্বীপ এলাকা, অনেক দূর আসতে, বসিরহাটে আসতে হয়,
সেটা প্রবলেম হয় সেজন্য ওখানেই করা হবে ম্যাডাম। কয়েকটা দ্বীপ এলাকার ওটাকে খুব উপকৃত। বসিরহাট সাব ডিভিশন আছে না? বসিরহাটে বসিরহাট সাব ডিভিশন যেটা আমি তোমায় বলি, নর্থ 24 পরগনা সাউথ 24 পরগনা জেলাটা খুব বড়। সাউথ 24 তোমার নাম বকখালি ও দিকটার নামখানা কিছুটা, কিন্তু উত্তর 24 পরগনায় সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ এগুলো টোটালটাই জল পেরিয়ে আসতে হয়, মানে জিওগ্রাফিক্যালি। বসিরহাটের একটা সাব ডিভিশন যদি সন্দেশখালী হিঙ্গলগঞ্জের মাঝখানে করে দেওয়া যায় একটা ভালো জায়গা দেখে, কথা বলো, ডিএম এবং দুজন এমএলএ আছে, লেট দেম টক, কথা বলে সিদ্ধান্ত নিয়ে যদি একটা সাব ডিভিশন করে দিতে পারো। সাব ডিভিশনের মানে যেহেতু সাব ডিভিশন আছে, বসিরহাট সাব ডিভিশন আছে, কিন্তু ওটা আর একটা কো সাব ডিভিশন টাইপের করে দিতে পারো, তাহলে ওদের কিন্তু বসিরহাটে আসতে অনেক খরচা হয়, অনেক কষ্টও হয়, এটা ওদের পক্ষে অনেক সুবিধে হতে পারে। তাতে ওরা ওদের যে পরিচয়পত্র থেকে শুরু করে, ওদের যে ইনস্টিটিউশন ডেলিভারি থেকে শুরু করে, ওদের যে ডক্টর ফেসিলিটিস থেকে শুরু করে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেসিলিটিস থেকে শুরু করে, পড়াশোনার ফেসিলিটিস থেকে শুরু করে, এগুলো সব কিন্তু ওরা পেতে পারে। আরেকটা তুমি দেখে নাও পাঠানখালীর ওদিকটা, যেটা হচ্ছে তোমার পাথর প্রতিমা আর এর মাঝখানে পড়ে, পাথর প্রতিমা গোসাবা, এই দুটোকে কেন্দ্র করে সেম মেথড শুড বি অ্যাপ্লাইড টু দেয়ার অলসো, কারণ ওদেরও জল পেরিয়ে আসছে অনেক দূরে দূরে জায়গা। গত কয়েকদিন দিনহাটা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দিল্লি পুলিশ এসে যারা পরিযায়ী শ্রমিক দিল্লিতে কাজ করে তাদের বাড়িতে গিয়ে তাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের নামে নানাভাবে হ্যারাস করছে। এমন কোনো কথা শুনিনি যে লোকাল পুলিশ তাদের সাথে থাকছে, তারা ডাইরেক্ট সেখানে গিয়ে এটা করছে এবং তার ফলে একটি পলিটিক্যাল পার্টির লোকেরা তারা পরবর্তী সময়ে সেই লোকগুলোর কাছে গিয়ে বলছে যে হয় আমাদের সাথে থাকো, না হলে পরে এরপরে তোমাদের অনেক বিপদের মুখে পড়তে হবে। পুলিশ কি করছে? কুচবিহার ডিএম, কুচবিহার ডিস্ট্রিক্টে রাখো। मैडम नमस्कार मैम। कुचबिहार डीएमएसपी अरविंद मैम नमस्कार मैडम। मैम नमस्कार मैडम। কি শুনছি দিনাটায় দিল্লির পুলিশ গিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি রেড করছে? হ্যাঁ ম্যাম, এটা তারপরে ম্যাম এটা আমরা খবর পেয়েছি ম্যাম। এটা যারা ওখানে কাজ করে ওদের ভেরিফিকেশনের জন্য আসছে ম্যাম, লোকাল পুলিশে ম্যাম জান ওকে ভেরিফিকেশন করার। আমার স্টেটে কে থাকে তার ভেরিফিকেশন আমরা করব ম্যাম। ওরা কে? হোয়াই পুলিশ অ্যালাউড দেম? এবং আমাদের কাছে কোনো ইনফরমেশন পাঠায়নি। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য এসপি? ম্যাম বলো ম্যাম আমরা কি তুমি জানতে? এটা তোমাকেও জানায়নি, বলো। ম্যাম আমরা আমরা ইয়ে করছি স্যার, ওদেরকে যে ভেরিফিকেশন রোল গুলো রয়েছে আমরা 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 ভেরিফাই করছি এগুলো। সিস্টেমটা আগে জানো। কোনো আউটসাইডার পুলিশ আসতে গেলে লোকাল পুলিশের পারমিশন নিতে হয় এবং লোকাল পুলিশকে থাকতে হয়, সেটাও চুরি ডাকাতির কেসে। এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে তার ভেরিফিকেশন দিল্লি পুলিশ করতে পারে না। ইট ইজ নট টু বি ডান, ইট ইজ নট অ্যালাউড। আমি অল ডিস্ট্রিক্টকে বলছি, প্লিজ টেক কেয়ার, ইট ইজ নট অ্যালাউড। তোমার কর্তব্য ছিল তোমার ডিজিকে জানানোর, তুমি সেটা কেন জানাওনি? যদি কোনো চোর ধরতে আসে বা ডাকাত ধরতে আসে সেখানেও পারমিশন নেবে প্রথমে স্টেট পুলিশের থেকে, স্টেট পারমিশন দেবে লোকাল পুলিশকে, তারপরে লোকাল পুলিশ সাথে থেকে অপারেশনটা করবে। এটা মাথায় রেখো, দিস ইজ দ্য সিস্টেম। তোমরা বিএসএফ কে খিচুড়ি খাওয়াচ্ছ তো দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছ। এটা হবে না, এটা হতে পারে না। রাজীব কুমারকে বলবো টু টেক কেয়ার অ্যান্ড সিএস কেও। যা ইচ্ছে হয়েছে কি করছে তোমার ডিআইবি? কে ডিআইবি ওখানে? আইবি কে দেখে? কে দেখে আইবি? এসপি নিজে আইবি দেখে? এসপি নিজেই তো চুপচাপ বসে আছে। এরম করলে এসপি হওয়া যায় না।
পুলিশকে গটগট করে চলতে হবে, বন্দুক চালিয়ে নয়। কাজ জানতে হবে, লটা জানতে হবে, সাবজেক্টটা জানতে হবে, তবে তাকে এসপি করে পাঠাবে, তার আগে এসপি করে পাঠাবে না। এরকম কিছু হলে আমাকে জানাবে তো ডাইরেক্ট। ডিএম কে একটা ইনফরমেশন দেবে, এসপি কে একটা ইনফরমেশন দেবে, দিয়ে আমায় জানাবে। আমি সিএস কে বলবো যে আমাদের বন্দনা এখানে আছে, রাজেশও আছে, এমএসএমই সেক্টরে আমরা কর্মসংস্থান তৈরিতে নাম্বার 1, আইটি সেক্টরও ভালো চলছে এবং আমাদের অনেকগুলো বিগ ইন্ডাস্ট্রিও আসছে। সেগুলো একটা মনিটরিং করে দেখে আমাদের এমএসএমই সেক্টরেই এখন প্রায় 1,30,00,000 লোক কাজ করছে। ট্যুরিজমেও অনেকে কাজ পাচ্ছেন, কিন্তু প্রবলেম হচ্ছে কোন ডিপার্টমেন্ট কাকে দিয়ে কাজ করাচ্ছেন বা নতুন করে কর্মসৃষ্টি করছেন সেটা কিন্তু আমাদের জানাচ্ছেন না, ফলে আমরা জানতে পারছি না। এছাড়াও দেউচা পাঁচমি, তুমি তো যাচ্ছ কালকে, শেল গ্যাসটা প্রসেসে আছে, ঠিক আছে। অশোকনগরের তেলটাও তো আমরা ক্লিয়ার করেছি জায়গা মনে হয়, হ্যাঁ, শুধু একটা কন্ডিশন দিয়েছি, প্রসেসে আছে। রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী কর্মনগরী, এটা অলরেডি আমাদের ক্লিয়ারেন্স আছে, 72,000 কোটি টাকা প্রকল্প, হাজার হাজার ছেলে মেয়ের, লক্ষাধিক ছেলে মেয়ের কাজ হবে। এটা কোন পর্যায়ে আছে দেখে নিতে হবে বিজিবিএস এর আগে। সিলিকন ভ্যালি তো ঠিকই আছে, কোনো অসুবিধে নেই, ওখানে যাতে মানুষের কোনো অসুবিধে না হয়। আমি রাজীব কুমারকে বলেছি ভাঙড়ের বর্ডারে একটা পোস্টে করে দিতে। আর তাজপুরে সমুদ্র বন্দরটা দেখো, যদি না হয়ে থাকে তাহলে দরকার হলে আমাদের গ্লোবাল টেন্ডার করতে হবে, লিগাল ওপিনিয়ন নিয়ে নাও। আর তাছাড়াও আমাদের অমৃতসর ডানকুনি পণ্য করিডর, এবং আমরা যেটা 6টা ইকোনমিক করিডর করব বলেছিলাম, সেগুলো কোন পর্যায়ে আছে। এটা ইন্ডাস্ট্রির একদিন মিটিং ডেকে এবং ইন্ডাস্ট্রিয়াল হেড যারা আছে তাদের চেম্বার্সগুলোকে ডেকে, সব চেম্বার্সকে সবাইকে ডাকার দরকার নেই, 2-3 জন করে ডাকলেই হবে, যারা পজিটিভ, যারা গিয়ে জিনিসটা ক্যান্সেল করবে না, জিনিসটাকে প্রোটেকশন দেবে, বা যারা আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের হেড আছে তাদের। আমার চোখের সামনে এখন আছে গঙ্গাসাগর মেলা, গঙ্গাসাগরটাকে সকলকেই ভালোভাবে করতে হবে। তুমিও কিন্তু সেই সময় ওখানেই থাকবে পুরো, এবং আরো 2-1 প্রিন্সিপাল সেক্রেটারিকে সিএস ঠিক করে দিই। পুলিশের টিম তো আমি ঠিক করে দিয়েছি অলরেডি, মিনিস্টারদের টিমও ঠিক করে দিয়েছি। গঙ্গাসাগর মেলা কলকাতাটা কলকাতা পুলিশ দেখে নেবে, সেখানেও কাউকে পোস্টিং দেবে। ফায়ার ব্রিগেডেও যাতে কোনো প্রবলেম না হয়, সুজিত ওদিকটা থাকলেও ফায়ার ব্রিগেডের কেউ একজন এখানে, সঞ্জয় দেখে নেবে ভালো করে ফায়ার ব্রিগেডের দিকটা। জগমোহনও আছে, ফায়ার ব্রিগেডেই আছে। জগমোহন কোথায় আছে এখন? ম্যাম সিভিল ডিফেন্স, সিভিল ডিফেন্সে আছে। আর ফরেস্টটাও ভালো করে দেখে নিতে হবে, হাতির পাল বাড়ছে আর বাইরে বেরিয়ে যাচ্ছে। মনোজ আগরওয়াল, ফরেস্টটাকে টেক কেয়ার করতে হবে ভালো করে। হাতির পাল বাড়ছে যেখানে, গ্রামে ঢুকে যাচ্ছে, সেখানে আমরা একটা খালের মতো করে দিতে পারি তো। হ্যাঁ ম্যাডাম, আমরা ম্যাডাম চিহ্নিত করেছি 7টা করিডোর, বলবার দরকার নেই। হ্যাঁ ম্যাম, তুমি সিএস এর সাথে একটু বসে নিও, প্ল্যানিং করা আছে। এমপ্লয়মেন্ট অ্যাকচুয়ালি আমাদের কতটা ক্রিয়েশন হয়েছে, কতটা ক্রিয়েট হতে যাচ্ছে এই নতুন শিল্পগুলো গড়ার পরে। তাছাড়াও শালবনীতে আমাদের একটা কেস মনে হয় কোর্টে পড়ে আছে, সেটা নিয়ে বিবেক তুমি আমার কাছে আজকে একবার আসবে, একটু কথা বলে নেব। তাছাড়াও আমাদের শেল গ্যাসের কেসটা মনে হয় ক্লিয়ার আছে, আর ইকোনমিক করিডোরগুলো নিয়ে দেখতে হবে। আইটির আর কোনো প্রজেক্ট পড়ে আছে বাবুল? আইটির আর কোনো প্রজেক্ট পড়ে আছে নিউ? না দিদি, মোটামুটি যেগুলো যেগুলো ছিল সব কটার ফলো আপ হচ্ছে। একটা খালি একটা 50-এর জায়গা রয়েছে যেটা কাজ এখনো শুরু হয়নি, সেটা আমরা কথা বলছি রিলায়েন্সের।
ওইটা একমাত্র আমরা একটা মানে জায়গায় পৌঁছতে পারিনি, বাকি সব কিন্তু যা যা মোটামুটি আমাদের আছে সেগুলো হচ্ছে। আর ইনফোসিসের চারদিকের ইনফ্রাস্ট্রাকচার যেটা ছিল সেটাও করে দেওয়া হয়েছে। উইপ্রো আর টিসিএসও ভিজিট করে ওরা যা যা নতুন নতুন চাইছে সেগুলো করে দেওয়া হচ্ছে ইন কোঅর্ডিনেশন উইথ কেএমসি। সিএবি একটা জায়গা নিয়েছিল খেলনগরীতে, যেটা হচ্ছে ডুমুরজলায়। ডুমুরজলায় তো এমনি যে আমি অ্যাস্ট্রো ট্যাপ দেখে এসেছি, আমি ভালোভাবে মাঠগুলো তৈরি হয়েছে জায়গাগুলো। সিএবি জায়গাটা চাইছে একটা স্টেডিয়াম করার জন্য, ওদের জন্য তো জায়গাটা রাখা হয়েছে। এটা কি হিটকোর আন্ডারে আছে দ্বিবেদী? ওটা ওই ইটকো ছিল, ওখান থেকে ওরা এখন হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনকে দিয়ে দিয়েছে। কেন দিয়েছো ডুমুরজলাটা হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনকে দিয়েছো? হ্যাঁ, তার একটা কারণ, ওখানে একটা জয়েন্ট মিটিং হয়েছিল। না 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 না, ডুমুরজলাটা তোমাদের আন্ডারে নিয়ে নাও। ওরা পারবে না, কারণ ওখানে খেলনগরী, ওখানে নানা রকম খেলাধুলা হবে। সিএবি স্টেডিয়াম হলে ওখানেও পুলিশ প্রোটেকশন থেকে শুরু করে সবকিছু। ওটা হাওড়া এক পাশে, ডুমুরজলার একদম নবান্নর পাশে হবে না, ওটা হিটকোর কাছেই রেখে দাও। ইট শুড বি ট্রান্সফার টু হিটকো। সিএস ক্যাবিনেট মিটিং এ করে নাও এটা। ম্যাডাম আপনার পারমিশন পেলে একটা জিনিস অ্যাজ এ মানে হিটকোর ব্যাপার, ওই খেলনগরীর ব্যাপারে স্পোর্টস মিনিস্টারকে মাঝে মাঝেই কনসাল্ট করে দেবে। দিদি একটা কথা বলবো, পারমিশন দিলে? বা আমাদের জিসিসি পলিসিটা হয়ে যাওয়াটা খুব দরকার। ওটা সব রেডি আছে ফাইলগুলো, রাজীবজিও খুব অ্যাগ্রেসিভলি ওটা দেখছেন। ওইটা আমরা দেখছি। হ্যাঁ, ওইটার সেমিকন্ডাক্টর পলিসি, এই দুটো আমাদের খুব না না, ওই দুটো তো হবেই। খুব তাড়াতাড়ি ওটা হয়ে গেলে ওটা অলরেডি ইট ইজ অন প্রসেস, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ। এছাড়াও আমাদের উৎসব মরশুম, পৌষ মেলা, বিভিন্ন সরস মেলা, সেলফ হেল্প গ্রুপের মেলা, কৃষক মেলা, শ্রমিক মেলা সবই চলছে। এরপর আসবে বই মেলা, জেলায় জেলায় বই মেলা। আর এই সুযোগে কিছু দুষ্কৃতী বাইরে থেকে আসছে, অন্য একটা দিকে নজর দিতে গিয়ে আর একটা দিক খালি হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, একটা চোখ থাকবে এদিকে আর একটা চোখ থাকবে ওদিকে। আমরা কেন বলি ভগবানের তৃতীয় নেত্র আছে, মানুষের নেই? মানুষের তৃতীয় নেত্রটা হচ্ছে মানুষের ভিশন। এটা যারা প্রশাসনে কাজ করে, তৃতীয় নেত্র তাদের একটা থাকা দরকার, যেটা এই আজে বাজে কাজগুলোর দিকে নজর রাখবে। আমরা করি কি, একটা বড় কাজে বেশি টাইম দিয়ে ফেলি, ফলে বদমাশ লোকেরা এই সময়টা কাজে লাগায়। আজকেই প্ল্যান করে করতে হলো মার্ডার, তার কারণ হচ্ছে কালকে 1 জানুয়ারি গেছে, লোকে এখন নতুন বছরের মুডে আছে। এই সময়টা ভয়াবহ মাথায় রাখবে। তেইশে জানুয়ারি আছে আমাদের, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের যে জন্মদিবস সব জায়গায় পালিত হবে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস, আমরা অবশ্য কলকাতা স্টেটেরটা পালিত করব। আর বিবেকানন্দের জন্মদিবস ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট পালিত করবে। আর 26শে জানুয়ারি তো হয় প্রজাতন্ত্র দিবস, 30শে জানুয়ারি গান্ধীজির তিরোধান দিবস, তাছাড়াও 5 এবং 6 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের বিজিবিএস। এই পর্যন্ত এখন বলে রাখলাম, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, সব দিকটাই নজর দিতে হবে। এবং কতগুলো পাওয়ার সেক্টরও আসছে, শান্তনুকে এটা দেখে রাখতে হবে, কারণ অনেক লোক বসে আছে তো খাবার জন্য, ভাত খাবার জন্য নয়। আমরা চাই ভাত খাবার লোক বেশি কাজ পাক। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, নজর রেখো ভালো করে। অরূপকেও বলে দিলাম। আমার এটুকু বলার ছিল আজকে, এবং ডিএমএসপিদের বিশেষ করে বাংলা সহায়তা কেন্দ্রটাকে আরো গুরুত্ব দিয়ে তাদের যাতে চার্ট থাকে, বোর্ড থাকে, ইনফরমেশন থাকে, লোকে এসে ফর্মটা যাতে প্রয়োজনীয় পায়। তারা যদি কোনো কমপ্লেন করে, সেই কমপ্লেনটা যেন দেখবার লোক থাকে। বিএসকে কে জেলায় সেন্ট্রাল হেড কে, জেলায় মনিটর কে করে? ডিএম করে। বিএসকে গুলোকে ডিএমদের মনিটর করতে হবে মাসে একবার, কটা কমপ্লেন পড়ে আছে আর কতগুলো কাজ হয়েছে।
আর পুরো প্রত্যেকটা পরিষেবা লোকে এসে পাচ্ছে কি পাচ্ছে না। দরকার হলে বিএসকে কেন্দ্রগুলোতে আমরা সিসিটিভি লাগিয়ে দিতে পারি, তাতে ওরাও কাজের প্রোটেকশনটা পায় আর আমাদের কাছেও রেকর্ড থাকে। এরপর যদি কারো কিছু বলার থাকে আপনারা বলুন। আপনি সবটাই কভার করেছেন, কিন্তু কাজের অভিজ্ঞতায় বলছি, আপনার সঙ্গে দীর্ঘদিন কাজ করার, টেন্ডার ক্লজ যদি ঠিক না হয় কোনো কাজ শিডিউল টাইমে শেষ করা যায় না। এখানে প্রত্যেক ডিপার্টমেন্টে টেন্ডার ক্লজে কোনো পেনাল্টি ইম্পোজ নেই। যে কাজটা 1 বছরের জন্য দেওয়া হলো সেটা 3 বছর ধরে চলছে। কেন এটা হচ্ছে? পেনাল্টি ইম্পোজ যদি ভালো করে না করা হয়। এটা কোন ডিপার্টমেন্ট করবে? ফাইন্যান্স? হ্যাঁ, ফাইন্যান্স একটা করে দিক, সব ডিপার্টমেন্টে এক অবস্থা, কোন জায়গায় শিডিউল টাইম। আমার মনে হয় টেন্ডার পলিসির ব্যাপারে একটা সেন্ট্রাল পলিসি করে দাও, একটা স্ট্যান্ডার্ড যে ফরম্যাট করে পলিসি দিচ্ছি ইচ এন্ড এভরিবডি উইল অ্যাকসেপ্ট দ্যাট, এবং এবং পেনাল্টি শুড বি ইম্পোজড। দরকার হলে প্রপার্টি এনক্রোচও থাকবে। দিদি একটা কথা বলবো, একটা একদম অন্য বিষয়, যেটা অরূপ বললো ওইটা নিয়েই, যেটা হলো আমি অন্তত ট্যুরিজম দপ্তরের থেকে যতটুকু দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে একটা তো বললো এই টেন্ডার ক্লজ, আরেকটা হলো মারাত্মক লেসে 15%, 20%, 25%-এ, মানে এমনকি 30-35%-এ এমন এমন ভেন্ডার চলে আসছে, তাদের যেহেতু অনলাইন হচ্ছে, দেয়ার ইজ নো ক্লজ টু স্টপ দেম। কিন্তু যদি কেউ 30%ও করুক, কিন্তু ফিনান্স থেকে এমন একটা কিছু একটা বের করুক, ওই 30% টাকা খালি ব্যাংক গ্যারান্টি ব্যাংকের সঙ্গে ওরা করে ওই টাকা জমা করতে হবে। অনলাইনে যেমন সুবিধাও আছে অসুবিধাও আছে, যে কোনো লোক ফ্রডও অ্যাপ্লাই করতে পারে। তুমি ফিল্ড ভেরিফিকেশন ছাড়া হাউ ডু অ্যালাউ দ্যাট? না দিদি, আরো হলো অথেন্টিসিটি কি আছে? না, অনেকে কি হলো কাজ ডিস্টার্ব করার জন্য 30% লেসে ঢুকছে, কাজ করতে পারছে না। 100 টাকার কাজ 70 টাকায় কোনোভাবেই সম্ভব না। কিনছে, কিন্তু তারপরে কাজ সেই মেটেরিয়াল দিচ্ছে, কাজ হচ্ছে না। তোমাকে তো কোয়ালিটি দেখতে হবে। টেন্ডার ক্লজে ক্রেডিবিলিটি, কোয়ালিটি। কারণ ফিনান্সের নিয়মই আছে 5% অব্দি কোনো অসুবিধা নেই, কিন্তু 5%-এর ওপর যদি হয় সেই টাকাটা ব্যাংক গ্যারান্টি না, অন্য একটা কোনো প্রসেসে দে শুড ডিপোজিট টু দ্য ডিপার্টমেন্ট, যাতে কাজ না করলে ওই টাকা দিয়ে আমরা কাজ কমপ্লিট করতে পারি। সরকারকে ডিপোজিট করতে, হ্যাঁ, দপ্তরকে দিক, আমরা দপ্তর দ্বারা ফিনান্স কি পাঠিয়ে দেবো। আচ্ছা, এটা ডিপার্টমেন্টের একটা শাখা থাকবে। হ্যাঁ, আইজিআর ডাইরেক্টরেটও আমি চেঞ্জ করতে বলেছি ল্যান্ড ভ্যালু নিয়ে, যার জন্য আমি কয়েকটা ফাইল আটকেও দিয়েছি। এই জন্যই কাজগুলো নিম্নমানের হচ্ছে, টাইমে হচ্ছে না। আর এটা হচ্ছে ফাইন্যান্সেরই একটা সেলে এটা জমা হবে, একটা অ্যাকাউন্টে, আলাদা অ্যাকাউন্ট থাকবে। রিসেন্টলি হুগলিতে 62% লেসে দিতে হয়েছে। 62 মানে নেবার জন্য আসছে, এসে আর কাজটা করছে না, জায়গাটা দখল করে পালিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে ম্যাম আমি একটা কথা বলবো, অনলাইনও যেমন আছে অফলাইনও রাখো, প্রভিশন দুটোই রাখো। ফার্স্ট ইউ সি দ্য ক্রেডিবিলিটি অ্যান্ড কোয়ালিটি এবং কাজ করার অভিজ্ঞতা, আগে সে কোথাও কাজ করেছে কিনা, সে কাজ করার জন্য তৈরি কিনা, না শুধুমাত্র টেন্ডার পেয়ে সেই টেন্ডারটাকে সাব টেন্ডারে দিয়ে দিচ্ছে, যেটা নট অ্যালাউড অ্যাট অল। সাব টেন্ডারে দিয়ে দিচ্ছে, এটা মাথায় রেখো, এটা আর একটা করাপশন, টেন্ডার করাপশনের নামে করছে। আমি বললাম সাংবাদিকরা আবার অন্য রকম লিখবে, এটা ডিপার্টমেন্টের করাপশন নয়, তুমি ভালোর জন্য নিচ্ছ এই টেন্ডারে, কিন্তু এই টেন্ডারকে ঘিরে কিছু মাফিয়া তারা নিজেদের স্বার্থে গভর্নমেন্টকে মিসইউজ করছে, সেটা যাতে না হয় এবং কাজ করছে না। যেমন আমি একটা ভাঙড়ে হসপিটাল করব বলে আমি উদ্বোধন করে এলাম, সে টেন্ডার নিয়ে কাজ করলো না। ধুবুলিয়াতে সেম কেস, ওই সত্যমের ভাই কি যেন নামটা, গৌতম, দুটো টেন্ডার নিয়ে ফেল করেছে,
এবং ওর জন্য হলো না, পুরো দুটো কাজ আটকে গেল, দুটো হাসপাতাল, অথচ 4-5 বছর পুরো ঝুলিয়ে রাখলো। ওই ঝুলিয়ে রাখা হবে না, গভর্নমেন্টকে ঝুলিয়ে রাখতে হবে, সেই জায়গা বেরো করো। কাজের জন্য কোনো কম্প্রোমাইজ চলবে না, নো কম্প্রোমাইজ। দিদি আমি একটি কথা বলো। বলছি এই ক্রিকেটে যেরকম মানে টিকিট নিয়ে বেটিং চলে, আলু তো ঠিক এরকম একটা সিস্টেম আছে, এটাকে ভোটিং মার্কেট বলে। এটা মূলত কলকাতার দিকে যে আলুগুলো আছে সেই মার্কেটগুলো করে, সেটা হচ্ছে মেমারি, কালনা, বুলবুলিতলা বলে কালনার একটা জায়গা আছে, আমাদের হুগলির বংচি, ভান্ডারহাটি, ধনিয়াখালী, তারকেশ্বর। এরা মনোপলি রেট ঠিক করে, কালকের আলুর রেট কি হবে আজকে সন্ধ্যাবেলা বসে ঠিক করে নেয়। এই চক্র ভাঙবে, ওই চক্র সিএস সাহেব এবং ডিজি সাহেবকে আমরা দিয়েছি, বুঝলেন? দেখে নাও, এটা করলে আর কলকাতায় কোনোদিন রেটের ব্যাপারে সমস্যা হবে না, অ্যাকশন নেই। চক্র সরকার চালাবে না, সরকার চলবে, চালাবে না, না, চক্রটাকে ভাঙতে হবে আর কি। সেটাই তো বলছি, চক্র চালাবে না সরকার চালাবে, মানে এটা অফিসাররা যারা আছেন তাদের কারো কিছু বলার থাকলে বলুন প্লিজ। এনিবডি, কারো কিছু আরো সাজেশন থাকলে বলুন।